ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। দেখো, আজ আমরা পড়ব ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা বা নদীর কাজ। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে নদীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভূবিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন নদী বা জলধারা একক বা সম্মিলিতভাবে পৃথিবীর প্রায় 70% অঞ্চলে ভূমির পরিবর্তন ঘটিয়ে চলেছে। নদী কি? নদী হলো স্বাভাবিক জলধারা যা উচ্চভূমি থেকে উৎপত্তির পর বৃষ্টির জল, তুষার ও হিমবাহ গলা জল, প্রস্রবণের জল, এরা কি হয়, এই সমস্ত জলগুলো ওই নদীতে এসে মেশে, এই জন্য বলছে এই নদীর জল পুষ্ট হয়ে ভূমির ঢাল অনুসারে, অর্থাৎ ভূমির ঢাল উচ্চ থেকে নিচে যেদিক থেকে যেদিকে আছে সেই ঢাল অনুসারে একটা নির্দিষ্ট খাত, অর্থাৎ দুই দিকটা উঁচু মাঝেটা নিচু, নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে কি হয়, প্রবাহিত হয়ে গেল, হয়ে সাগর বা হ্রদে মেশে। একে কি বলবো? একে নদী বলবো। এবার দেখো, আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করে নেব। জলচক্রের অংশ হিসাবে নদী। তাহলে জলচক্রের অংশ হিসেবে নদী বলতে জল কি হয়? সাধারণত জল, বেশিরভাগ জল পৃথিবীর সমুদ্রে থাকে। সেই সমুদ্রের জলটা বাষ্পীভবন হয় সূর্যের তাপে। সেই বাষ্পীভবনের ফলে বাতাসে কি হয়? জলীয় বাষ্প মেশে। সেই জলীয় বাষ্প উপরে গেল, মেঘ রূপে ঘনীভূত হয়ে জমা হলো। সেই মেঘ আবার কি হলো? বৃষ্টি রূপে নিচে নেমে আসে। আবার কি হয়? যখন স্থলভাগে হয়, সেই স্থলভাগে বৃষ্টি রূপে নেমে এলো, জলভাগেও নেমে আসে, জলভাগের জলটা ডিরেক্ট জলেই নেমে গেল। আর যেটা স্থলভাগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিটা কিংবা তুষারপাতটা হলো, সেটা কি হয়? জলে যায়, মাটিতে পড়ে, জলের অনুপ্রবেশ ঘটে কোথায়? মাটির মধ্যে, এবং ভৌম জলস্তর গড়ে তোলে। আবার কখনো কখনো স্থানীয় যে সমস্ত প্রবাহমান জিনিসগুলো আছে, যেমন খাল, এই সমস্ত নালাপথ, সেইগুলো দিয়ে কি হলো? প্রথমে এসে নদীতে পড়লো বা বড় হ্রদে পড়লো, এবং থেকে থেকে কি হলো? সমুদ্রে চলে এলো। তাহলে জলটা আবার একইভাবে চক্রাকারে ফিরে এলো। কিছু জল, বাতাসের জল আবার কি হয়? বাষ্পীভবন, মানে যে বৃষ্টির জলটা স্থানীয় এলাকায় পড়েছিল, অর্থাৎ সমভূমি কিংবা মালভূমি কিংবা কোনো স্থলভাগে পড়েছিল, সেই জলটা আবার বাষ্পীভবনও হয়। এবার দেখো, বিষয়টা আমরা একবার পড়ে নিই কি বলেছে। সাগর, মহাসাগর, হ্রদ বা অন্যান্য জলাশয় কিংবা মাটির নিচে যে কৈশিক জল আছে, সেই জলগুলো কি হয়? সাগর, মহাসাগর ইত্যাদি ইত্যাদি জলগুলো সূর্যের তাপে বাষ্পীভবন হয়, এবং বাষ্পীভবন প্রক্রিয়ায় কি হয়? জলীয় বাষ্পে পরিণত হয়ে বাতাসে মেশে, বলছে জলীয় বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায় বাতাসে মেশার পর, এবং ঘনীভূত হয়, উপরে গিয়ে ঘনীভূত হয়, অর্থাৎ জলকণাগুলো একটা জলকণা আর একটা জলকণার সঙ্গে মেশে এবং মেঘের সৃষ্টি করে। ছোট ছোট ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই মেঘ আকাশে ভেসে বেড়ায়, এবং বায়ু সম্পৃক্ত হলে, অর্থাৎ সম্পৃক্ত মানে ওই বায়ুতে যতটা জলীয় বাষ্প থাকার দরকার, ঠিক ততটা পরিমাণ জলীয় বাষ্প যদি থাকে, 100% জলীয় বাষ্প হয়ে যায় বায়ু সম্পৃক্ত হলে, এই মেঘ থেকে অধক্ষেপণ মানে উপর থেকে নিচে পড়া, কি কি পড়ে? বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি রূপে জলটা কি হয়? ভূপৃষ্ঠে নেমে আসে। ভূপৃষ্ঠ বলতে পৃথিবী পৃষ্ঠে। বৃষ্টি, শিলাবৃষ্টি, হিমবাহ, তুষার গলা জলের কিছুটা অংশ চুইয়ে কি হয়? মাটির ভেতরে ঢুকে যায়, এবং যা কি হয়? প্রস্রবণ রূপে, তোমরা পড়েছ প্রস্রবণ কাকে বলে, সেই প্রস্রবণ রূপে বেরিয়ে আসে, কিংবা অন্তঃপ্রবাহ রূপে, অর্থাৎ মাটির নিচে দিয়ে এক উচ্চ স্থান থেকে নিচের দিকে কি হয়? মাটির স্তরের ভেতর দিয়ে অন্তঃপ্রবাহ রূপে সাগরের দিকে বয়ে যায়, কিছুটা বাষ্পীভূত হয়ে যায়, আর বেশিরভাগ অংশ স্থানীয় প্রবাহ, অর্থাৎ খাল, নালা ইত্যাদির মধ্য দিয়ে স্থানীয় প্রবাহ রূপে নদী খাত
দিয়ে অর্থাৎ নদীর স্থানীয় প্রবাহ থেকে নদীতে আসে, নদী থেকে সাগরে ফিরে যায়। জলের এই চক্রাকার আবর্তন, অর্থাৎ জলটা প্রথম গিয়েছিল কোথায়? সমুদ্র থেকে। সমুদ্র থেকে মেঘ রূপে আকাশে যায়। প্রথম কি হয়? সমুদ্র থেকে বাষ্পীভবন, বাষ্পীভবন থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হলো, সেই বৃষ্টির জলটা মাটির তলা দিয়ে কিছুটা গেল, কিছুটা প্রস্রবণ রূপে বেরিয়ে এলো, কিছুটা স্থানীয় প্রবাহ রূপে নদী খাত দিয়ে আবার সাগরে ফিরে গেল। এই জলটা আবার সাগরে চলে গেল, আবার সাগরের জলটা গোল করে গিয়ে আসবে, অর্থাৎ সাগর থেকে আকাশে, আকাশ থেকে বৃষ্টি রূপে মাটির তলায়, মাটি থেকে আবার কি হলো? আবার সাগরে। এই যে চক্রাকারে জলের আবর্তন, তাকেই বলল জলচক্র। এবার দেখো, জলচক্রের অংশ হিসেবে পৃষ্ঠ প্রবাহ স্বরূপ নদী, অর্থাৎ পৃষ্ঠ প্রবাহ বলতে মাটির ওপর দিয়ে যে প্রবাহগুলো হয় সেগুলোকে পৃষ্ঠ প্রবাহ বলে। জলচক্রের অংশ আমরা এইমাত্র পড়লাম। জলচক্র কি? সমুদ্র থেকে বাষ্পীভবন হয়ে মেঘ, সমুদ্র থেকে কি হলো? সমুদ্র থেকে বাষ্পীভবন হয়ে মেঘ, মেঘ থেকে বৃষ্টি রূপে মাটিতে আসে। তাহলে স্থলভাগে যদি বৃষ্টি রূপে আসে, সেগুলো কিসের মধ্যে দিয়ে যাবে? নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। সেটাই আমাদের আলোচ্য প্রশ্নের বিষয়, যে নদী কিভাবে এই ভূমিকা পালন করে। জলচক্রে পৃষ্ঠ প্রবাহ রূপে নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূপৃষ্ঠে জলের বেশিরভাগটাই নদীর মাধ্যমে সাগরে ফিরে যায়। পৃথিবীতে যত নদী আছে, সেই নদীগুলো দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 1300 কিউবিক কিমি জল কি হয়? প্রবাহিত হচ্ছে। কিউবিক কাকে বলে সেটা জল প্রবাহের একক, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তবে এই জল পৃথিবীর মোট মিষ্টি জলের মাত্র 0.003%। এটা আশা করি বুঝতে পেরেছ। এবার দেখে নাও নদীর জলের উৎস। নদীর জল কোথা থেকে আসে? নদীর জলটা আসে কোথা থেকে? বৃষ্টি ও শিলাবৃষ্টির জল, তুষার, বরফ ও হিমবাহ গলা জল, প্রস্রবণ অর্থাৎ মাটির নিচে থেকে যে জলটা বেরোয়, প্রস্রবণ দিয়ে অটোমেটিক বেরোয় অনেক সময়, মানে এই প্রস্রবণের জল অটোমেটিক বেরোয়। আমনি তোমাদের প্রস্রবণ কাকে বলে তোমরা আগে পড়েছো। প্রস্রবণ দিয়ে বেরিয়ে আসা ভৌম জল অর্থাৎ মাটির নিচের জল হলো নদীর জলের উৎস। এবার দেখো অন্তঃপ্রবাহ রূপে নদীর জলধারা। অন্তঃপ্রবাহ মানে ভিতর দিয়ে, নদীর খাতের নিচে, অর্থাৎ নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত যে খাতটা আছে, সেই খাতের নিচে মৃত্তিকা স্তর, অর্থাৎ নদীর জলের নিচে যে মৃত্তিকাটা আছে, সেই মৃত্তিকা স্তর দিয়ে ধীর গতিতে জল মোহনার দিকে বয়ে যায়। এটি নদীর অন্তঃপ্রবাহ। গয়ার নিকট ফল্গু ধারা, দেখো ফ লয় গয় হস্য ধয়াকার একা, এরই উদাহরণ। বৃহত্তম নদী আমাজনের নিচ দিয়ে এরূপ একটি জলধারা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 3000 কিউবিক মিটার জল মহাসাগরে যাচ্ছে। এখানটা দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাজনের এই অন্তঃপ্রবাহের নামকরণ হয়েছে হামজা। প্রবাসী ভারতীয় বিজ্ঞানী কি নাম? ভ্যালিয়া হামজা এর নাম অনুসারে আমাজনের এই অন্তঃপ্রবাহের নামকরণ করা হয়েছে হামজা। এবার দেখো একটা জেনে রাখো বলে একটা বক্স দিয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আছে। উৎস ও মোহনা কাকে বলে? সাধারণভাবে নদী যেখান থেকে উৎপত্তি হয় সেখানটা উৎস, আর নদীর সমুদ্রের কাছে এসে যেখানে মিশে সেখানটাকে মোহনা বলে। সেটা তোমরা আগেই জানো। এখানে একবার একটু দেখে নিই কি বলেছে। নদী ভূপৃষ্ঠের যে স্থান থেকে উৎপন্ন হয় অর্থাৎ প্রবাহ রূপে আত্মপ্রকাশ করে তা হলো উৎস, আর হিমবাহের শেষ প্রান্তে প্রস্রবণ ইত্যাদি হলো নদীর উৎসস্থল। নদী যেখানে গিয়ে সাগরে মিশে বা
হ্রদে মিশে তাকে মোহনা বলে। আমি পরবর্তীকালে আরো ভিডিও করে দিয়ে দেবো নদীর উৎস কাকে বলে, মোহনা কাকে বলে। এখন টেক্সটে কি দিয়েছে সেটাই আমরা আগে টেক্সটটা পড়ে নিচ্ছি, পরবর্তীকালে আমরা নোট আকারে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তারপর দেখো নদী উপত্যকা কাকে বলে। উৎস থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ নদী যেখান থেকে উৎপত্তি লাভ করেছে এবং নদী এখান থেকে ধরো উৎপত্তি লাভ করেছে এবং এখানে এসে মিশেছে, এই পুরো রাস্তাটাকে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমিভাগ, যে ভূমিটা আছে সেই ভূমি হলো নদী উপত্যকা। এগুলো আমি আবার আলোচনা করে পরে চিত্র সহ বুঝিয়ে দেবো। তারপর দেখো দোয়াব কাকে বলে। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। অর্থাৎ দেখো এই মাঝের অংশটা দোয়াব, কারণ এদিক থেকে একটা সরু নদী গেছে, এদিক থেকে একটা নদী গেছে, মাঝের অংশটাকে কি বলা হয়েছে, দোয়াব বলা হয়েছে। নদীর সঙ্গম কাকে বলে। দুটি নদীর মিলিত স্থান হলো, অর্থাৎ দুটো নদী যে স্থানে মিলিত হচ্ছে সেই স্থানটাকে নদী সঙ্গম বলা হচ্ছে। যেমন গঙ্গা ও যমুনা এলাহাবাদের কাছে সঙ্গম হয়েছে, অর্থাৎ দুটি নদী এখানে এসে মিলিত হয়েছে। নদীর জলক্ষরণ কাকে বলে। নদীর নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয় তা নদীর জলক্ষরণ। তারপরে দেখো নদীর ভার বা বোঝা কাকে বলে। নদীর মধ্যে প্রবাহিত যে সমস্ত পদার্থ, নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি আছে, সেগুলি নদীর ভার বা বোঝা নামে পরিচিত। আজকে আমরা এখানে এপিসোড করে পরপর 1, 2, 3, 4 করে আমরা টেক্সটটা আলোচনা করে যেমন দিচ্ছি, আজকের জন্য এখান পর্যন্তই। পরবর্তীকালে আমরা টেক্সটটাও পড়াবো, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন উত্তর নোট আকারে আলোচনা করে দেব।